স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের অনার্স এবং জেনারেল দুটোই আছে, এছাড়াও যারা 11 বা 12-এর স্টুডেন্ট আছো, তাদের জন্য আজকে আমি তোমাদের যে লজিক শেখাচ্ছিলাম, আজকে তৃতীয় ক্লাস। তো দেখো, তোমাদের নাম্বার এতে যে সিলেবাস যা রয়েছে তা করানো হয়ে গেছে। বিএডটা চলছিল, এর আগের দিন নিরপেক্ষ বচন ও তার প্রকার, গুণ, পরিমাণ এগুলো বলা হয়েছিল। তো এবারে দেখো, আজকে আমি তোমাদের পদের ব্যাপ্যতা বোঝাবো। তো পদের ব্যাপ্যতা সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে যে পদের ব্যাপ্যতা বলতে আমরা কি জানি। একটু তোমরা হয়তো জানোই, যারা ডিগ্রি কোর্সে পড়ছো তারা হয়তো 12-এ কিছুটা পড়ার জন্য তোমাদের হয়তো কিছুটা জানা থাকতে পারে, কিন্তু যারা নতুন পড়ছো ফিলোসফি, যাদের আগে ছিল না, তাদের জন্যই বিশেষ করে এটা আমাকে একটু ডিটেলসে বোঝাতে হচ্ছে। তো দেখো, যে কোনো নিরপেক্ষ বচনে দুটি পদ থাকে, যার একটি হলো উদ্দেশ্য পদ এবং অপরটি হলো বিধেয় পদ। তো এই নিরপেক্ষ বচনের পদগুলি ব্যাপ্যও হতে পারে, আবার অব্যাপ্যও হতে পারে। এবার আমি তোমাদের এই দেখো পদকে দুটো ভাগে ভাগ করেছি, ব্যাপ্য এবং অব্যাপ্য। তাহলে কোনো কোনো পদ যেমন ব্যাপ্য হতে পারে, আবার অব্যাপ্যও হতে পারে। অব্যাপ্য কথাটার অর্থ হচ্ছে ব্যাপ্য নয়। ব্যাপ্য নয় এই কথাটার অর্থ যা, অব্যাপ্য কথাটার অর্থ হলো তাই। দেখো, প্রত্যেকটা পদের, এই যে পদ, প্রত্যেকটা পদের অর্থাৎ উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, আমাদের তো একটা বাক্যের মধ্যে দুটো পদ থাকে, উদ্দেশ্য আর বিধেয়। তো প্রত্যেকটা পদের দুটো দিক আছে। আমরা আগে পড়েছি যে একটা হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে গুণ। তাহলে প্রত্যেকটা পদের যখন দুটো দিক আছে, সেই দিক দুটো হলো পরিমাণের দিক এবং গুণের দিক। তো এই পদের পরিমাণকে বলা হয় ব্যক্তর্থ। ঠিক আছে? তাহলে ব্যক্তর্থ বলতে আমরা কি বুঝি? পদের পরিমাণ। পরিমাণ হচ্ছে সামান্য আর বিশেষ। তাহলে পদের পরিমাণকে আমরা ব্যক্তর্থ বলছি, আর তার গুণকে বলছি জাত্যর্থ। ঠিক আছে? তো আমাদের এখানে যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ব্যক্তর্থকে নিয়েই। এবার দেখো, ব্যাপ্যতা বলতে আমরা কি বুঝি। আমি এখানে তোমাদের ছোট করে লিখে দিয়েছি, তো এটার অর্থ তোমরা দেখে বুঝতে পারবে। কোনো পদের মাধ্যমে যদি তার সম্পূর্ণ ব্যক্তর্থকে উল্লেখ করা হয়, তখন বলা হয় যে পদটি ব্যাপ্য হয়েছে। সম্পূর্ণ ব্যক্তর্থকে অর্থাৎ সম্পূর্ণ পরিমাণকে যদি উল্লেখ করা হয়, তবে বলা হয় যে পদটি ব্যাপ্য হয়েছে। আর এই যে এই পদের ব্যাপ্যতার মাধ্যমে সেই পদ দ্বারা নির্দেশিত বিষয়টির সম্পূর্ণ পরিমাণকে উল্লেখ করা হয়েছে কিনা সেটা বোঝা যায়। যদি দেখা যায় যে বিষয়টির সম্পূর্ণ পরিমাণকে নির্দেশ করা হয়েছে, তবেই বলা হবে যে পদটি ব্যাপ্য হয়েছে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল। এই যে এখানে আমি সকল মানুষ বলেছি, সকল মানুষ হয় মরণশীল। পুরো সেন্টেন্সটা বলে দিলাম, সকল মানুষ হয় মরণশীল। তো এখানে যে উদ্দেশ্য পদ মানুষ, এই মানুষ পদের যেহেতু সম্পূর্ণ ব্যক্তর্থকে নেওয়া হয়েছে, সকল, পরিমাণটা হলো সকল, এই যে সম্পূর্ণ ব্যক্তর্থকে নির্দেশ করা হয়েছে, তাই পদটি ব্যাপ্য হয়েছে, মানুষ পদটি ব্যাপ্য হয়েছে। এবং এক্ষেত্রে মানুষ পদটির দ্বারা সামগ্রিকভাবে মানুষ জাতিকে বোঝানো হয়েছে। তাই এখানে মানুষ পদটির পরিপূর্ণ ব্যক্তর্থকে যেহেতু নির্দেশ করা হয়েছে, তাই বলা যায় যে মানুষ পদটি ব্যাপ্য হয়েছে। এবার আসছি অব্যাপ্যতার প্রসঙ্গে। এই যে অব্যাপ্য, এখানেও আমি তোমাদের ছোট করে লিখে দিয়েছি। তো কোনো পদের মাধ্যমে যদি তার পরিপূর্ণ ব্যক্তর্থকে নির্দেশ করা না হয়, তাহলে বলা যায় যে পদটি অব্যাপ্য। তো এই যে এখানে আমাদের পরিপূর্ণ ব্যক্তর্থকে নির্দেশ না করার অর্থই হচ্ছে তার আংশিক ব্যক্তর্থকে নির্দেশ করা।
যেমন ধরো এখানে আমি দিয়েছি কোনো কোনো মানুষ, তো পুরো সেন্টেন্সটা যদিও আমি লিখিনি, কোনো কোনো এই যে পরিমাণ এখানে আংশিককে বোঝাচ্ছে, যেহেতু তার জন্য এই যে এখানে আমাদের পদটি অব্যাপ্য হয়েছে, অর্থাৎ ব্যাপ্য নয়, উদ্দেশ্য পদটি ব্যাপ্য নয়। তো যেমন ধরো আমি যদি সেন্টেন্সটা বলি কোনো কোনো মানুষ হয় সুখী, তো এক্ষেত্রে উদ্দেশ্য পদ মানুষ, যেহেতু এখানে সম্পূর্ণ ব্যক্তার্থকে স্বীকার করা হয়নি বা নির্দেশ করা হয়নি, তার জন্য মানুষ পদটা অব্যাপ্য হয়েছে। ঠিক আছে, এইভাবেই আমাদের বোঝা যাচ্ছে যে অব্যাপ্যতার ক্ষেত্রে আংশিক ব্যক্তার্থকে উল্লেখ করা হয়। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী আমরা এবার নিরপেক্ষ বচনের যে শ্রেণীকরণ আমি আগের দিন করেছিলাম, সেই সমস্ত শ্রেণীকরণে কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য সেটা আমরা এখানে দেখে নেব। দেখো আমাদের নিরপেক্ষ বচনের যে শ্রেণীকরণ, সেখানে আমরা 4টি বচন পেয়েছিলাম, এ, ই, আই এবং ও। তো একে যখন আমরা ডিটেলসে লিখি তখন হয়ে যায় সামান্য সদর্থক বচন, সেন্টেন্সে লিখি আর কি। আর ইকে লিখি সামান্য নর্থক বচন, আইকে লিখি বিশেষ সদর্থক বচন এবং ওকে লিখি বিশেষ নর্থক বচন। তো এখানে দেখো প্রত্যেকটা তো এই যে এই আইও এই সমস্ত বচনগুলো রয়েছে, প্রত্যেকটা বচনের উদ্দেশ্য পদও যেমন আছে, বিধেয় পদও আছে। তো এক্ষেত্রে এই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য হচ্ছে, বিধেয় পদ অব্যাপ্য হচ্ছে। ই বচন এক্ষেত্রে উদ্দেশ্য পদ যেমন ব্যাপ্য হয়েছে, বিধেয় পদও ব্যাপ্য হয়েছে। আই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদও অব্যাপ্য, অর্থাৎ কোনো পদই ব্যাপ্য নয় আই বচনে। আর ও বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য। এবার আমরা দেখব যে কেন এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য, বা ই বচনে উভয় পদই কেন ব্যাপ্য। তো এর কারণগুলো নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। তো দেখো আমাদের এই যে নিচে আমি নাম্বার 1-এ দিয়েছি এ বচন দিয়ে একটা তোমাদের উদাহরণ দিয়েছি, সকল মানুষ হয় মরণশীল। কেন এখানে উদ্দেশ্য পদ ব্যাপ্য হলো এবং বিধেয় পদ অব্যাপ্য হলো? কারণ এই সামান্য বচনটির ক্ষেত্রে মানুষ নামক যে উদ্দেশ্য পদটি, তার পরিপূর্ণ ব্যক্তার্থ অর্থাৎ সকল মানুষ জাতিকে উল্লেখ করা হয়েছে, তাই এই পদটি ব্যাপ্য হয়েছে। অর্থাৎ এখানে বিধেয় পদটি সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বলে উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়েছে, কিন্তু মরণশীল বিধেয় পদটি তার সম্পূর্ণ ব্যক্তার্থ বা পরিমাণকে নির্দেশ করেনি, তাই পদটি অব্যাপ্য হয়েছে। কারণ মরণশীলতা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা নয়, তা অন্য জীবের ক্ষেত্রেও আমরা দেখে থাকি বা প্রযোজ্য বলতে পারো। সেই কারণে এই পদটির দ্বারা তার আংশিক ব্যক্তার্থকে উল্লেখ করা হয়েছে। সুতরাং এ বচন শুধুমাত্র উদ্দেশ্যকেই ব্যাপ্য করে, বিধেয়কে ব্যাপ্য করে না। নাম্বার 2 এখানে রয়েছে ই বচন। ই বচনের যে উদাহরণটি রয়েছে সেটা হচ্ছে কোনো মানুষ নয় সুখী। তো এই যে ই বচনও তো সামান্য বচন এবং সামান্য নঅর্থক বচন। এই সামান্য নঅর্থক বচনটির ক্ষেত্রে মানুষ এই উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়েছে, কারণ এখানে সমগ্র মানুষ পদের ব্যক্তার্থ বা পরিমাণকে উল্লেখ করা হয়েছে, তাই মানুষ এই উদ্দেশ্য পদটি ব্যাপ্য হয়েছে। আবার সুখী এই বিধেয় পদটি দ্বারাও সমগ্র ব্যক্তার্থকে উল্লেখ করা যায়, কারণ এই পদটি নাবাচক রূপে গণ্য হয় বিধেয়, অর্থাৎ সুখী পদটি সামগ্রিকভাবে মানুষ জাতি থেকে বিচ্ছিন্ন। সুখী শ্রেণীর কোনো অংশের সাথে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই, তাই বিধেয় পদটি ব্যাপ্য হয়েছে বলা যায়। অর্থাৎ মানুষ ও সুখী উভয় পদই এখানে ব্যাপ্য হয়েছে। সুতরাং বলা যায় যে ই বচনে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। এবার আসছি আই বচনে, অর্থাৎ
বিশেষ সদর্থক বচনের ক্ষেত্রে। আমি যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হলো কোনো কোনো ছাত্র হয় সৎ। তো এই বিশেষ সদর্থক বচনটির উদ্দেশ্য পদ অর্থাৎ পদটির পরিপূর্ণ ব্যক্তার্থ বা পরিমাণের বিষয়কে উল্লেখ না করে তার কিছু অংশকে উল্লেখ করা হয়েছে, তাই উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয়েছে। আবার দেখো বিধেয় পদটি অর্থাৎ সৎ পদটি তার সমগ্র ব্যক্তার্থকে উল্লেখ না করে সৎ জাতির একটি অংশের সাথে কিছু ছাত্রের সম্পর্ককে নির্দেশ করেছে, অর্থাৎ বিধেয় পদটিও অব্যাপ্য। কাজেই বলা যায় যে আই বচনে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য বা কোনো পদ ব্যাপ্য নয়। এবার আসছি ও বচনে অর্থাৎ বিশেষ নঅর্থক বচনটির ক্ষেত্রে। যে এক্সাম্পলটি দিয়েছি সেটা হলো কোনো কোনো ছাত্র নয় পরিশ্রমী। এই বিশেষ নঅর্থক বচনটির উদ্দেশ্য পদ অর্থাৎ ছাত্র পদটি তার পরিপূর্ণ ব্যক্তার্থ বা পরিমাণকে উল্লেখ না করে আংশিক পরিমাণকে উল্লেখ করেছে, সেই কারণে এই পদটি অব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় পদ অর্থাৎ পরিশ্রমী পদটি সামগ্রিকভাবে ছাত্রপদ থেকে বিচ্ছিন্ন, এর কোনো অংশের সঙ্গে ছাত্র জাতির কোনো অংশের সম্পর্ক নেই, সেই কারণে এখানে বিধেয় অর্থাৎ পরিশ্রমী পদটি ব্যাপ্য হয়েছে। সুতরাং বলা যায় যে ও বচন শুধুমাত্র বিধেয়কেই ব্যাপ্য করে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে না। তো এই হলো তোমাদের পদের ব্যাপ্যতার নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই আজকের যে লজিকটা বোঝালাম এটা যদি তোমাদের কাছে ভালো লাগে বা তোমাদের যদি বুঝতে কিছুটা হেল্প করে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের কাছে এটার লিঙ্ক পাঠিয়ে দিও। আর আরেকটা কথা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের গুণ আর পরিমাণ এটা কেমন বুঝিয়েছিলাম। গুণের দিক থেকে আমরা বচনকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সদর্থক বা হ্যাঁবাচক, আর আরেকটি হলো নঅর্থক বচন বা নাবাচক বচন। তাহলে গুণের দিক থেকে বচনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি সদর্থক এবং অপরটি নঅর্থক। সদর্থক হচ্ছে হ্যাঁবাচক, নঅর্থক হচ্ছে নাবাচক। তাহলে বচনের ক্ষেত্রে সবসময় যখন সদর্থক বচন হবে হয় এই কথাটি থাকবে, আর নঅর্থক বচনের ক্ষেত্রে নয় এই কথাটি থাকবে, এটা সবসময় খেয়াল রাখবে। আর পরিমাণের দিক থেকেও বচনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সামান্য বা সার্বিক, অর্থাৎ যে বচনে সকল কিংবা পুরোপুরি অস্বীকার করে দেওয়া হচ্ছে, কোনো নয়, যেমন কোনো মানুষ অমর নয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা এ আর ই বচন হচ্ছে সামান্য বচন, এই ক্ষেত্রে আমরা এই সমস্ত বচনগুলিকে সামান্য বা সার্বিক বচন হিসেবে স্বীকৃতি দিই। আর আছে বিশেষ বচন। বিশেষ বচন হচ্ছে আই বা ও, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের আংশিক পরিমাণকে উল্লেখ করা হয়, এবং বিশেষ বচনের ক্ষেত্রে আমরা কিছু বা কোনো কোনো এই শব্দ দুটো প্রয়োগ করে থাকি। এই হলো বচনের গুণগত এবং পরিমাণগত ভেদাভেদ। এবার আমরা পরের দিন এই নাম্বার বি এর আর একটা অংশ আমাদের বাকি আছে, বাক্য থেকে বচনে রূপান্তর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ এই চ্যাপ্টারের, কারণ এটা যদি আমরা ভালো মতন করতে না পারি তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক করে পারবো না। হ্যাঁ, বাক্য থেকে বচন যারা করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটাই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ। আমাদের যদি বচনটা ভুল হয়ে যায় তাহলে আমরা পরবর্তী সমস্ত যে স্টেপগুলো, ধরো এর পরবর্তী স্টেপ বলতে যা কিছু করতে দেবে সমস্ত জায়গাতেই আমাদের বচনে রূপান্তরিত করে করতে হবে। তো বচনটি যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পুরো লজিকটাই ভুল। আর বচনটা ঠিক হলে তাহলে লজিকটা আশা করি যদি পরবর্তী স্টেপগুলো তোমরা পারো ভুল হবে না। কাজেই পরের চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এইটুকুই রইল। এর পরের দিন তোমাদের আমি এই অংশটা শুরু করব। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে।